হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখতে দেখতে ওয়ার্ল্ড কাপ চলে আসলো এবং আমরা শুরু করছি আমাদের আজকের নাগরিক টিভির এবারকার ওয়ার্ল্ড কাপের জন্য নিয়মিত আয়োজন ক্রিকটক। আমি রয়েছি আপনাদের সাথে ফিয়া জান্নাতুল এবং আমাদের সাথে আজকে রয়েছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম হাবিবুল বাশার সুমন এবং আমাদের সাথে রয়েছেন সাথীরা জাকির জেসি, ফর্মার ন্যাশনাল প্লেয়ার এবং আইসিসি প্যানেল আম্পায়ার। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। জেসি আপু, লেডিস ফার্স্ট, তো আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই যে আমি যদি বলি প্রথমেই এই যে আজকে একটা ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার, আমার মনে হয় যদিও আগামীকাল থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ শুরু হবে, বাট আমাদের জন্য অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমি যদি গত বছরের বাংলাদেশ টিমকে দেখি এবং এবারের বাংলাদেশ টিম যদি বলি, আপনি কি বলবেন আপনার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ কতখানি এগিয়ে আছে নাকি ওই জায়গায় আছে? বাংলাদেশ আমি তো এগিয়ে রাখবো, কারণ হচ্ছে যদিও গত ওয়ার্ল্ড কাপটাও আমরা খুব ভালো খেলিনি এবং এই ওয়ার্ল্ড কাপের শুরুতেই আমরা যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হেরেছি, বাট তারপরও শেষ ম্যাচটা যেভাবে বাংলাদেশ খেলেছে সেখান থেকে একটু আশার আলো দেখতে পাচ্ছি। আর রিসেন্ট ডেজে যদি বলি যে লাস্ট ম্যাচটা ওপেনাররা ভালো করেছেন, বোলাররা ভালো করেছেন, মুস্তাফিজ দারুণ কামব্যাক করেছেন। আর রিসেন্ট ডেজে কিন্তু বাংলাদেশের লেট অর্ডার ব্যাটাররা দারুণ ব্যাটিং করছেন এবং স্ট্রাইক রেটটা খুবই দারুণ। সব কিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশ টিম ডেফিনেটলি এর আগের বারের থেকে এগিয়ে গেছে, বাট কেমন খেলবে সেটা আসলে খেলা শুরু হলেই বলা যাবে। শুরু হলে খেলা দেখতে আমরা বুঝবো। এবং সুমন ভাই, র্যাঙ্কিংয়ের যে টপ টিম ইন্ডিয়া, তাদের বিপক্ষে আজকে যে ওয়ার্ম আপ ম্যাচটা কয়েক ঘন্টা পরেই শুরু হবে এবং যদি ইন্ডিয়ার যদি ছন্দের কথা বলি, আইপিএল খেলে কেবলমাত্র এসেছে, খুবই দারুণ একটা ফর্মে রয়েছে। আপনি কতখানি বাংলাদেশকে এগিয়ে রাখবেন? টোটালি কন্ট্রাস্ট ইন্ডিয়ার ফর্ম, ইন্ডিয়ার টিম এবং বাংলাদেশ টিমের ঠিক এই মুহূর্তে অবশ্যই আমরা যদি হিসাব করি আর কি, ইন্ডিয়া ডেফিনেটলি টি-20 ফর্ম্যাটে বাংলাদেশের থেকে সব দিক থেকে এগিয়ে আছে, সব ডিপার্টমেন্টে, বোলিং বলেন, ব্যাটিং বলেন, স্পেশালি টি-20 ফর্ম্যাটটাতে ফর্মের দিক থেকে বলেন, রিসেন্ট ফর্ম বলেন, কারণ মানে সব দিক থেকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দলতে এগিয়ে আছে উইদাউট এনি ডাউট। আপনি প্রশ্ন করছিলেন গত ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশের এইবার ওয়ার্ল্ড কাপ যদি আমরা করি, মাঝখানে কিন্তু যে বাইলেটারাল সিরিজগুলি খেলছিলাম, বাংলাদেশ কিন্তু টি-20 ফর্ম্যাটে খারাপ খেলছিল না। ইনফ্যাক্ট লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আমরা যেই দলটা লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছিল ইংল্যান্ড, তাদেরকে কিন্তু 3-0 হারিয়েছিলাম। উই বিট আফগানিস্তান 2-0 আউট অফ 13 গেমস বিফোর শ্রীলঙ্কা সিরিজ স্টার্টেড। আউট অফ 13 গেম বাংলাদেশ কিন্তু 11টা ম্যাচ টি-20 ম্যাচ জিতেছিল। সো উই আর ডুইং গ্রেট। আই ডোন্ট নো ওয়াই সামহাউ উই লস্ট আওয়ার কনফিডেন্স। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু হয়েছে এবং এই ওয়ার্ল্ড কাপে গিয়েছে বাংলাদেশ, দেখে এত আত্মবিশ্বাসীন বাংলাদেশকে আমি আসলে খুব একটা দেখিনি। সো আই হ্যাভ ডাউট যে বাংলাদেশ আসলে কতখানি ভালো করবে, বিকজ বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। স্কিল যা ছিল তাই আছে, বাট মেন্টালি আমার মনে হয় বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে। জিম সিরিজটা আমরা জিতেছি, বাট আই ডোন্ট থিঙ্ক উইন ইন এ কনভিন্সিং ওয়ে, মানে আমরা খুব একটা ভালো খেলে জিততে পারিনি। ইউএসএর সাথে হেরে গেলাম, বাট লাস্ট ম্যাচটা একটু গ্লিমস অফ হোপ দেখাচ্ছে আমাদেরকে, ভালো খেলেছি যেভাবে খেলা দরকার। আজকের ম্যাচটা কিন্তু প্র্যাকটিস গেম ইন্ডিয়ার সাথে, এটা হার জিত তত বড় হওয়ার কথা না, বাট প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ লাস্ট প্র্যাকটিস গেম, এই গেমটা সব কিছু ঠিক করা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, এবং আমার মনে হয় কি মেন্টালি একটা বুস্ট আপ করার জন্য এই গেমটা খুব একটা ভালো একটা শুরু হতে পারে। এবং সুমন ভাই একটু ডেটার কথা বলছিল যে 13টা টি-20-র মধ্যে 11টা টি-20 বাংলাদেশ জিতেছে। আমিও যদি একটু ডেটার কথা বলি জেসি আপু, বাংলাদেশ এবং ইন্ডিয়ার 13টা খেলার মধ্যে টি-20 11টা বাংলাদেশ হেরেছে। 11টা না, আই থিঙ্ক 12টাই হেরেছে, একটা জিতেছে মাত্র। হ্যাঁ, 12টাই হেরেছে। তো যদি ওখান থেকে বলি, এবং কিছুক্ষণের মধ্যে 8:30টায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে এই ওয়ার্ম আপ ম্যাচটা, হোয়াট ডু ইউ থিঙ্ক? আজকে যেটা সুমন ভাই বললো যে প্র্যাকটিস ম্যাচে আসলে হার জিতের কোনো ব্যাপার নেই, সেখানে শুধুমাত্র প্র্যাকটিসই আসলে সব দুটো দল প্রিপারেশন নেবেন ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এখানে কিন্তু সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সুযোগ রয়েছে। মেইন বোলাররা বোলিং করবেন, মেইন ব্যাটাররা ব্যাটিং করবেন, এবং সেখান থেকে দেখবেন কে কেমন করে। বাংলাদেশের জন্য সবথেকে ভালো ব্যাপার যেটা হয়েছে যে ইন্ডিয়া এই টিমটা মাত্র আইপিএল খেলে এসছে, মানে তারা দারুণ একটা শেপে রয়েছে। সো প্র্যাকটিস ম্যাচ হিসেবে ওয়ার্ল্ডের সেরা বোলারদের পাচ্ছেন, তাদের মোকাবেলা করতে পারছেন ব্যাটাররা, সেখান থেকে কিন্তু বুঝে যাবেন যে ব্যাটাররা কেমন করছেন। এই বোলারদের এগেনস্টে যদি ব্যাটাররা রান পায় তাহলে আত্মবিশ্বাসটা পুরোপুরিভাবে ফিরে পাবে। অ্যাবসলিউটলি, কিন্তু এই বোলারদের সাথে তো বাংলাদেশ সেরকমভাবে খেলার সুযোগ সবসময় পায় না। আমি যদি জাসপ্রীতের কথা বলি, সিরাজের কথা বলি, তো তাদের সাথে একেবারে ওয়ার্ল্ড কাপের আগের দিন এই ওয়ার্ম আপ ম্যাচে পাঠিয়ে দেওয়ার, এটা কি হিতে কি বিপরীত হতে পারে কি না? না, আই ডোন্ট থিঙ্ক সো। দেখুন, এই বোলারদের বাংলাদেশে সবাই খেলেছে। সিরাজ বলেন, জাসপ্রীত বলেন, ভিন্ন ফরম্যাটে তাদের সবাইকে বাংলাদেশ
বাংলাদেশ খেলেছে, এরা কেউ আননোন প্লেয়ার নয়। এবং বাংলাদেশ এখন যে দলটা খেলছে সেই দলটা কিন্তু নতুন কোনো দল না, এরা সবাই মোটামুটি কম বেশি খেলে ফেলেছেন। আপনি ম্যাচের সংখ্যা দেখেন খুব বেশি কম না, 2-1 ছাত্র, প্রবলি তানজিদ তামিম মাত্র স্টার্ট করেছেন, তাছাড়া বাকি সবাই কিন্তু যদি ম্যাচের সংখ্যা দেন কম নয়। জেসি যেটা বললো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি শুরুটা যদি স্ট্রংগেস্ট ওপোনেন্টদের সাথে শুরু করেন তাহলে কিন্তু আপনি আপনার স্ট্রেংথ এবং উইকনেসটা বুঝতে পারবেন। আজকে মানে বাংলাদেশের আরেকটা রিয়েলিটি চেক হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে। কারণ যখন টুর্নামেন্ট শুরু হয়ে যাবে বাংলাদেশের হাতে কিন্তু সময় নেই, বিকজ আমাদের প্রথম 2টি ম্যাচ খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চাই, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা 2টি ম্যাচে একটা ম্যাচ আমাদের জিততে হবে, আদারওয়াইজ ইট উইল ভেরি ডিফিকাল্ট। সো আমাদের পরের কিন্তু সময় পাবো না, আজকে যা করার আজকে প্র্যাকটিস ম্যাচ থেকেই সব কিছু ঠিক করে ফেলতে হবে। বাট এই যে প্র্যাকটিস ম্যাচের যদি চ্যালেঞ্জটা বলি, চ্যালেঞ্জটা আমি একটু উইকেটের দিকে আসি। জেসি আপু, উইকেটের কথা নিয়ে আপনি একটু কী বলবেন? এটা কি নতুন উইকেট বা বাংলাদেশ কি এই উইকেট কি ফেস করে অভ্যস্ত? দেখেন, এই উইকেটে কেউই এর আগে খেলেনি, একেবারেই নতুন উইকেট। সো এই জায়গাটায় দুটো দলের জন্য সেম, মানে ভারতও যেমন তাদের কাছে উইকেটটা নতুন, বাংলাদেশের জন্যও নতুন। সো কেউ অ্যাডভান্টেজ নিতে পারবে সেটা না। সো এর আগে যেটা হতো যে আইসিসির খেলাগুলোতে যদি ভারতে হতো হয়তো বা তারা ভেন্যুগুলো দিয়ে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতো, যেহেতু ইউএসএতে খেলা, সেখানে কারো আসলে অ্যাডভান্টেজে কোনো কিছু নেই, যা হবে দুটো দলের জন্যই সমান হবে। সো উইকেটটা খুব একটা ইম্পর্টেন্ট এখানে কিন্তু রোল প্লে করবে না মনে হয়। আর হাউ অ্যাবাউট এই যে ড্রপ ইন পিচ বলছি আমরা, যে ড্রপ ইন পিচে অনেকে বলছে, শুনতে পাচ্ছি যে ড্রপ ইন পিচে বাংলাদেশ খেলে অভ্যস্ত না, বাট আপনার কাছ থেকে একটু ডিফারেন্ট শুনতে পাচ্ছেন, আপনি যদি একটু বলতেন। ড্রপ ইন পিচের কনসেপ্টটা আসলে নতুন কিছু নয়। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে নিয়মিত খেলা, বিকজ নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়ার যে মাঠগুলি, ক্রিকেট মাঠগুলি, সেখানে কিন্তু অন্য স্পোর্টসও হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু ক্রিকেট মাঠের পিচটার মাঝখানে থাকে, তো অন্য স্পোর্টসের উইকেটটা ক্ষতিগ্রস্ত হয়। তো হোয়াট দে ডিসাইড, যে যখন ওরা করে কি, যে যখন অন্য স্পোর্টস আসে জাস্ট উইকেটটা বের করে নিয়ে যায়। আমরা যদি বলি বাংলাদেশ দলের কথা, তারা চিন্তা করছিল তারা হয়তো বোলিং প্রথমে করতে চাইবে কি, মানে কোন জায়গা থেকে একটু যদি আমাদেরকে বলতেন সুমন ভাই। প্র্যাকটিস ম্যাচ, এভরি টিম হ্যাজ গট ডিফারেন্ট আইডিয়াস। ইন্ডিয়ানরা ব্যাটিং করতে আছে, আই থিঙ্ক উইচ ইজ অলসো রাইট, কারণ এই উইকেটটা আসলে কারোর কাছে পরিচিত নয়। ড্রপ ইন পিচে কথা হচ্ছিল, ড্রপ ইন পিচ কিন্তু যেটা বলছিলেন যেটা নতুন কিছু না, বাংলাদেশ কিন্তু ড্রপ ইন পিচে খেলেছে। যখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলতে যায়, ওইখানে মোস্ট অফ দ্য উইকেট কিন্তু ড্রপ ইন পিচই থাকে, যেটা অন্য সাবকন্টিনেন্টে হয় না। ইন্ডিয়ার জন্য যা, আমাদের জন্য তেমনই। যেটা হলো ব্যাপার হচ্ছিল এই উইকেটটা কেমন বিহেভ করবে, বিকজ এটা ড্রপ ইন পিচটা সেটেল ডাউন হতে একটু সময় লাগে। অন্যান্য মাঠে যেমন আগে হয়ে যায়, আগেই প্রিপেয়ার হয়ে যায়, বাট এখানে কেমন করে সেটা দেখার বিষয় আছে। কারণ এই কন্ডিশনটা কিন্তু সবার কাছে পরিচিত, বাংলাদেশের কাছে অপরিচিত, ইন্ডিয়ানদের কাছেও অপরিচিত, কারোর কাছে পরিচিত নয়। সরি, আমার প্রথম বলছিল দুই টিমের কাছে অপরিচিত। তারা সবাই আসলে অ্যাসেস করতে চাইবেন যে কন্ডিশনটা কেমন হতে পারে, বিকজ ইন্ডিয়ানরা আগে ব্যাটিং করতে চাচ্ছে, যেহেতু এই মাঠেই তাদের খেলা। সো তারাও জানতে চাচ্ছে যে আগে ব্যাটিং করলে কেমন হয়। তো সো প্রবাবলি সেই চিন্তা করেই তারা ব্যাটিং করতে যাচ্ছে। অপরদিকে বাংলাদেশ বোলিং করতে চাচ্ছে, আমার কাছে এটা মনে হচ্ছে এটাই আসলে, বা যে আত্মবিশ্বাসের কথা বলে থাকি, আই থিঙ্ক উই নিড টু বি কনফিডেন্ট, বিকজ আমরা যদি ব্যাকআপ মাইন্ডে থেকে থাকে যে আমরা রেজাল্ট নিয়ে যদি বেশি কিছু চিন্তা করতে থাকি, I will make a mistake, I'm making a mistake, because এই ওয়ার্ল্ড কাপে আমরা রেজাল্ট নিয়ে বেশি চিন্তা করে খেলে কিন্তু মুশকিল হয়। উই নিড টু বি বোল্ড, আমাদের একটু বোল্ড ক্রিকেট খেলতে হবে। অ্যাবসলিউটলি। এবং জেসি আপু, আপনি কি ভাবছেন যে মাঠটা তো আলটিমেটলি ছোট, তো সেখানে কিন্তু কন্ডিশনটা আলটিমেটলি কন্ডিশন কি, উইকেট কি, সব কিছুই আননোন। তো সেখান থেকে আপনি বাংলাদেশ দলকে এই আননোন যে ব্যাপারটা, এটা ইন্ডিয়ার কাছেও আননোন, বাংলাদেশের কাছেও আননোন, এটা কি মানে নেগেটিভের থেকে আপনি কি পজিটিভ দিকে হিসাবে নিতে বলবেন কিনা বাংলাদেশ টিমের জন্য? দেখেন, কোনো দলের জন্যই পজিটিভ নেগেটিভ আমি ভাবছি না। যেটা ভাবছি যে মানে যেহেতু মাঠটা ছোট, ইন্ডিয়ানরা বিগ হিটার, সো সেই হিসেবে বাংলাদেশি বোলারদের একটু হিসেব নিকেশ করে বোলিং করতে হবে ডেফিনেটলি। আমার মনে হয় না যে ইন্ডিয়া টিমের ব্যাটাররা একমাত্র মুস্তাফিজ ছাড়া কাউকে খুব বেশি হিসেব করে কথা বলবেন, বাট মুস্তাফিজকে শিওর, মুস্তাফিজকে দেখে শুনে খেলবেন, কারণ মুস্তাফিজ যেহেতু আইপিএলে রেগুলার খেলছে এবং সেখানে ভালো করছেন, লাস্ট ম্যাচেও 6 উইকেট পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে, সব কিছু হিসেব করে মুস্তাফিজ তাদের কাছে সবথেকে ডেঞ্জারাস বোলার। এছাড়া প্রত্যেকটা বোলারকে হয়তোবা তারা প্রথম থেকেই পজিটিভ খেলবেন। যদিও রোহিত শর্মার কথা বলি যে রোহিত শর্মা একটু স্লো স্টার্ট করেন পাওয়ার প্লেতে, মিডল ওভারগুলোতে ভালো খেলেন, শেষের দিকে তো তার স্ট্রাইক রেট 230-এর উপরে, বাট পাওয়ার প্লেতে কিন্তু 140-এর মতো স্ট্রাইক রেট। সো মানে 140 বলছি ভারতীয় ব্যাটার হিসেবে কম, বাট বাংলাদেশে কারোই তো আসলে এত বেশি স্ট্রাইক রেট নেই। ভারতীয় ব্যাটারদের কম্প্যারিজন যদি করি, একজনের থেকে একজন বেটার, মানে কার থেকে কাকে বেটার বলা যায় সেটা খুবই ডিফিকাল্ট। প্রচুর রান হতে চলেছে হয়তো বা উইকেটটা দেখে মনে হয়, এবং সবথেকে বড় কথা উইকেট
আইসিসি যে ইভেন্টগুলো হয় সেটা আর যাই হোক না কেন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় মোটামুটি, মানে যেন সব দেশই সমানভাবে খেলতে পারেন এবং কেউ যেন এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ না নিতে পারেন, সেটা হিসেব করে মনে হচ্ছে যে মোটামুটি ব্যাটিং উইকেট হবারই সম্ভাবনা আছে, যে মানে মানে স্পোর্টিং উইকেট হবে আসলে, স্পোর্টিং উইকেট হবে। এবং সুমন ভাই যেটা জেসি আপু বলছিল যে আলটিমেটলি মাঠের সীমানাটাও ছোট, আর এবং ভারতের একটার থেকে একটা ভালো তাদের পেস বোলার রয়েছে, সব দিক দিয়ে যদি চিন্তা করা যায় বাংলাদেশের টিমের জন্য কি কোনো স্ট্র্যাটেজি ফলো করা উচিত ইন্ডিয়াকে রুখে দাঁড়াবার জন্য? স্ট্যাটস কিন্তু বলছে 12-1 রাইট, 12-1। জি, কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপ স্টেজে যদি বাংলাদেশ ইন্ডিয়া খেলা দেখেন সবগুলি খেলা কিন্তু খুব ক্লোজ ম্যাচ। আই মিন 50 ওভার ফরম্যাট বলেন, টি20 ফরম্যাট বলেন, আমরা ইন্ডিয়ার সাথে হেরেছি কি 3 বলে 2 রান করতে পারিনি। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের জেতা ম্যাচ ছিল, যেটা লিটন 60-70-80 অড রান করলো, সেটা কিন্তু আমাদের জেতা খেলা। আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে প্রতিটা ম্যাচ খুব ক্লোজ যে হারছি এই স্পেশালি ওয়ার্ল্ড কাপ স্টেজে। এবং ইন্ডিয়া কিন্তু মানে কোনো দলকে রেট করলে বাংলাদেশ দলকে কিন্তু রেট করে, যদিও তাদের রেকর্ড খুব ভালো, কিন্তু বাংলাদেশ দলের সাথে খেলার আগে তারা কিন্তু বেশ, মানে ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশ কোন জায়গাটাই আমরা ফিনিশ করতে পারি না ইন্ডিয়ার সাথে। কেন? কিন্তু যদি কম্প্যারিজনে যান ইন্ডিয়া ইন্ডিয়া অনেক এগিয়ে থাকবে। ইন্ডিয়া ব্যাটিং বোলিং বলেন, স্ট্রাইক রেটের দিকে বলেন, ইম্প্যাক্টের দিকে বলেন, বোলারদের দিকে বলেন, সব দিক দিয়ে ইন্ডিয়া অনেক এগিয়ে। বাট ফর সাম রিজন ইন্ডিয়ার সাথে আমরা খুব ভালো ক্রিকেট খেলি, এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। আর ছোট মাঠ দেখুন, আমার মনে হয় না ইটস এ বিগ ইস্যু, বিকজ ইন্ডিয়ানরা কিন্তু 6 মারে 90-100, আমরা কিন্তু 6 মারি 70-75। সো ওদের যেগুলো 6 এমনি 6 হবে, ছোট মাথাও 6 হবে, বড় মাথা 6 হবে, বরং আমাদের 6গুলি আজকে বেশি 6 হতে পারে। সো এটা ইনফ্যাক্ট বরং আমাদের পক্ষে, তাদের ওয়ান ড্রপে যেগুলো 4 হতো সেগুলো আজকে 6 হতে পারে। সো বেসিক্যালি আমাদের জন্য হয়তো এটা অ্যাডভান্টেজ হতে পারে। আমার মনে হয় উই শুড নট থিঙ্ক মাচ, আমরা বেশি চিন্তা করা উচিত না। ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট ম্যাচ, এই ম্যাচটা আমাদের ভালোভাবে ব্যবহার করা উচিত, বিকজ যেটা বললাম যে প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। এই মোমেন্টামটা এখান থেকে স্টার্ট নিতে হবে বাংলাদেশে। এবং জেসি আপু একটু আগে আপনি বলছিলেন যে বাংলাদেশ দলের কথা বলছিলেন, যে আপনি টপ অর্ডারের কথা বলেন, আপনি মিডল অর্ডার এবং শেষের দিকের কথা বলেছিলেন যে তারা কিন্তু খুব ভালো খেলছে। যদি একটু টপ অর্ডারে আসি, কি বলবেন আপনি? টপ অর্ডারটা আসলে যদি বলি যে ওপেনিং পার্টনারশিপটা নিয়ে একটু স্ট্রাগল করছিল, কারণ ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছিল যে কে সেই জায়গাটায় সেট হয়। বাট মনে হয় যে লাস্ট ম্যাচটা ইউএসএর সাথে খেলার পরে সৌম্য এবং তামিম সেখানে মোটামুটি সেট হয়ে গেছেন, কারণ তারা যেভাবে 10 উইকেটে জিতিয়ে দিয়েছেন, আমার মনে হয় বহু বছর পর বাংলাদেশ টি20তে 10 উইকেটের জয় পেয়েছে। সো সেই ওপেনিং পার্টনারশিপটা ভাঙা উচিত না। যেই জায়গাটায় স্ট্রাগল করছে সেখানে হচ্ছে লিটন এবং শান্ত, রান পাচ্ছেন না। শান্ত এবং লিটন কিন্তু টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট দুজন প্লেয়ার, এবং যেই জায়গাটায় ব্যাটিং করে হয়তো বা নাম্বার 3 নাম্বার 4 আসলে এই দুজন খেলবেন যদি লিটন খেলেন, তাহলে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে তৌহিদ হৃদয় রান পাচ্ছেন, আবার সাকিব তারপরে খুব একটা বেশি রান পাচ্ছেন না। এই জায়গাটা বাংলাদেশকে একটু ভাবাবে। বাট আমি যেটা বলছিলাম যে শেষের দিকে জাকের অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ এই 3 জন যেই দারুণ ব্যাটিং করছেন, বড় বড় ছয়ের কথা আমরা মাহমুদুল্লাহ রিয়াদের দেখছিলাম, জিম্বাবুয়ের সাথে দারুণ একটা বড় ছয় মেরেছে। মানে আমরা বাঙালি ব্যাটারদের এত বড় ছয় খুব কম মারতে দেখি, এবং মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের এই সময়টা এসে আমার কাছে মনে হয় যে যেই জায়গাটায় খেলছেন একদম পারফেক্ট খেলছেন। এই জায়গাটাও আমরা বহুদিন খুব বড় হিটারদের পাইনি। এই জায়গাটায় কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেকে খেলতে পারেনি। এখন যেটা প্রবলেম, যদি শুরুটা ভালো করেন, মাঝখানে লিটন শান্ত যদি শান্ত তো খেলবেন, লিটন যদি খেলেন, লিটন শান্ত যদি রান করেন কিছুটা, শেষের দিকে এসে কিন্তু এদের 3 জনের যে কোনো 1 2 জন 4-5 ওভার পেলেই যথেষ্ট। হ্যাঁ, তাহলে কিন্তু রানটা বেশ ভালো আসবে। আর আজকে তো ম্যাচটা হারা জিতার কিছু নেই, বাট আজকে যেটা করতে হবে বাংলাদেশ টিমকে, তাদের আসলে প্লেইং 11টা কেমন করবেন, কে নতুন বলে বোলিং করবেন, তাসকিন আসলে ফিট হয়ে গেছে কিনা, তিনি আজকে খেলবেন কিনা, সেগুলো দেখবেন। বোলিং কম্বিনেশনটাও ঠিক করবেন, সাথে সাথে ব্যাটাররা কে কোথায় নামবেন, এবং তাদের মানে খুব বড় ইনিংস না খেললেও আমার মনে হয় যে অ্যাটলিস্ট 30-35 করে রানও যদি করেন তাহলে কনফিডেন্স লেভেলটা অনেক ভালো আসবে। কনফিডেন্স লেভেল নিয়ে যদি কথা বলতে হয়, যেটা সুমন ভাই জেসি আপু বলছিলেন যে 30-35 করে করলেও অনেকখানি বাংলাদেশ হয়তো একটা কনফিডেন্স লেভেল বুস্ট আপ করবে। তো সেখান থেকে যদি আমি আপনার কাছে জানতে চাই, ব্যাটারদের না, আমি একটু বোলারদের কথা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি ভাবছেন এবারে বাংলাদেশের টিমের বোলিংয়ের কোন সাইডটা স্ট্রেংথ হিসাবে হয়তো বা তারা ব্যবহার করতে পারবে? বোলিংটা আসলে বাংলাদেশের খুব বেশি কনসার্ন না আমি মনে করছি। বোলার কিন্তু ভালো করছেন, ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টটা আমাদের এখন যথেষ্ট ভালো। তাসকিন আজকে খেলছেন না, সম্ভবত শান্ত মনে হলো বললেন যে তারা সময় তাসকিন খেলাচ্ছেন না, সেটা আমাকে একটু চিন্তিত করছে। বিকজ আমাদের তাসকিন যদি খেলে তাহলে সেটা আমাদের অনেক বড় প্লাস পয়েন্ট। ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম, খুব ভালো রিদমে আছে, ওর খেলাটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ দিবে।
ফেস তো সবসময় ভালো করবে, আমরা ওর কাছে এক্সপেকটেশন তেমন থাকে। শরীফুল ইজ বোলিং ভেরি ওয়েল, আমার মনে হয় স্পিনার সাকিব আই থিঙ্ক এই উইকেটে ভালো বল করবে, রিশাদও ভালো করছেন। সো আমার মনে হয় না বোলিংটা অত বড় কনস্ট্যান্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশের মূল কনস্ট্যান্ট আসলে একটাই ব্যাটিং, টপ অর্ডার ব্যাটিংটা যদি আমরা ভালো করি তাহলে হয়তো এই ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারবো, এবং সেটারই আসলে পুল পরীক্ষা আসলে আজকের ম্যাচে হবে কিংবা প্রথম ম্যাচে হবে। আজকে যদি প্র্যাকটিস গেম আমি শুনলাম ক্যাপ্টেন বলছেন তারা 13 জন খেলাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো 2 জন ব্যাটসম্যান এক্সট্রা খেলাবেন। বাট আমার মনে হয় যে প্র্যাকটিস গেম আমাদের মনে হয় আজকের ম্যাচটা 11টা এমন হওয়া উচিত আমরা পরে ম্যাচে যা খেলবো সেটাই। এখন আসলে কাউকে দেখার সুযোগটা আমার কাছে মনে হয় না। যে সিটিটা বলছিল ওপেনিং স্লটটা ভালো করেছে, আই থিঙ্ক উই শুড কন্টিনিউ উইথ দেম। আজকে আবার আরেকজন ব্যাটসম্যানে খেলে যদি দেখি আচ্ছা ও কেমন করে দেখতে যাই, আমরা এখন আর সেই সময়টা নেই। এখন বাংলাদেশের জন্যে নেক্সট 2 গেম কোন 11 খেলবে সেইটাই, কোন ব্যাটিং অর্ডার কী হবে আজকের ম্যাচটা ঠিক সেটাই যাওয়া উচিত বাংলাদেশ। মানে আমরা বলতে পারি অনেকখানি যে আজকের ম্যাচটা এক্সপিরিয়েন্স করে না করে আমাদের নেক্সট যে 2টা মেইন গেম থাকবে ওয়ার্ল্ড কাপে, তো সেইভাবে আমাদেরকে নিজেদেরকে সাজানো উচিত। জেসি আপু? অবশ্যই আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস ম্যাচ ঠিক আছে, বাট ম্যাচটা আমাদের ওভাবেই খেলা উচিত যে আমরা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছি। কারণ প্র্যাকটিস ম্যাচ যখনই আমরা মাথায় নিব তখন প্লেয়াররা অনেকটা রিল্যাক্স হয়ে যায় যে এখানে হার জিতের কোনো কিছু নেই, এখানে তো ব্যাটাররা ব্যাটিং করছে, বোলাররা বোলিং করছে। বাট মনে হয় যে সবাই সবার কাজটা যদি ঠিকঠাক মতো করে এবং মনে করে নেয় যে এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ এত বড় দলের সাথে, তাহলেই প্রিপারেশনটা ভালো হবে। এখান থেকে খেলে গিয়ে শ্রীলঙ্কার সাথে খেললে ব্যাপারটা আরও দারুণ হবে যদি এখান থেকে ভালো খেলে যেতে পারে। এক্স্যাক্টলি, ধন্যবাদ শুনুন ভাই, আপনাকে ধন্যবাদ। জেসি আপু আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব, আজকে দেখতে যাব যে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে যেই ওয়ার্ম আপ ম্যাচটা হচ্ছে সেখানে দেখবো। বাট তার আগে আমরা দেখে নেব 2 ক্যাপ্টেনের, যদিও 2 ক্যাপ্টেনের অনেক ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল, বাট দেখে নেব প্রোফাইল। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টিমের এবারে ক্যাপ্টেন, 25 বছর বয়স, এই পর্যন্ত খেলেছেন 39টা ম্যাচ, ব্যাটসম্যান, এবং তিনি রান করেছেন এখন পর্যন্ত 796 রান তিনি করেছেন। চলে যাচ্ছি আমরা ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার প্রোফাইল দেখতে যাচ্ছি। এইজ, তার বয়স হচ্ছে 37 বছর, এই পর্যন্ত খেলেছেন 151টা ম্যাচ এবং রান করেছেন 3974। সো সব দিক দিয়েই অনেক ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। সো অনেক শুভকামনা থাকলো বাংলাদেশ টিমের জন্য। চলে যাচ্ছি খেলায়।